আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের চতুর্থতম ক্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এর সিরিজে। তো আজকে আমরা মূলত শিখব ইনস্ট্যান্স বেসড লার্নিং আর মডেল বেসড লার্নিং। তো ইনস্ট্যান্স বেসড ভার্সেস মডেল বেসড লার্নিং এই বিষয়টা কিন্তু আমরা আগেও ইনিশিয়ালি বলেছিলাম যে বিভিন্ন পরিস্থিতির ভিত্তিতে আমরা মেশিন লার্নিং সিস্টেমকে চিন্তা করতে পারি। যেমন আমরা আন্ডার সুপারভিশন দেখেছিলাম, তারপর হচ্ছে ইনক্রিমেন্টালি কীভাবে লার্ন করে সেটার ভিত্তিতে একরকম আছে। আর এখন আমরা ইনস্ট্যান্স বেস শিখবো আর মডেল বেস শিখবো। এখন কোয়েশ্চেন হচ্ছে ইনস্ট্যান্স বিষয়টা কি। ইনস্ট্যান্সকে আমরা অবজেক্ট বলতে পারি। পাইথনের ভাষায় ইনস্ট্যান্স আর অবজেক্ট একই জিনিস। তো আমি যখন ইনস্ট্যান্স বলবো তখন আপনাকে মাথায় রাখতে হবে এটাকে আমি অবজেক্ট বোঝাচ্ছি। অবজেক্ট কি? যাই দেখতে পাচ্ছি সব কিছুই অবজেক্ট। আমি যদি একটা ছবির কথা বলি সেটা একটা অবজেক্ট, আমি যদি একটা টেক্সটের কথা বলি সেটাকেও আমরা একটা অবজেক্ট হিসেবে ধরতে পারি। তো এখানে কিছু ডেসক্রিপশন আছে, আমি এই ডেসক্রিপশনগুলো আপনাদের জন্য রেখে দিচ্ছি, আপনারা পজ করে পড়ে দেখতে পারেন। বাট আমি মূল যেই আমাদের যে শেষ যেই ওয়েটা, মানে মেশিন লার্নিং সিস্টেমের যে একটা পরিস্থিতি, যে পরিস্থিতিটাকে আমরা ইনস্ট্যান্স এবং মডেলের ভিত্তিতে দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, তো চলেন আমরা আগে যাই ইনস্ট্যান্স বেসড লার্নিংয়ের ব্যাপারে। তো ইনস্ট্যান্স বেসড লার্নিংয়ের ভিতরে যাওয়ার আগে আমরা আগে শিখব যে আমরা নর্মালি যেভাবে শেখাই কোনো একটা প্রোগ্রামকে, যেমন ধরেন আমরা বলে দিই যে হ্যাঁ এই হুবহু এই ধরনের ইমেল যদি আসে তাহলে তুমি এটাকে খারাপ ইমেল হিসেবে ধরে নিবা বা ভালো ইমেল হিসেবে ধরে নিবা। তো ও কি করে? ক্রস চেক করে, হুবহু মিললে সাধারণত আমরা নর্মালি যেভাবে করি লার্নিং বাই হার্ট বলা হয়। তো সেটা কিন্তু আমরা কি করি? মিলাই, হুবহু মিললেই তখন সেটাকে ধরে। তো মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা জেনেছি যে মেশিন তার একটা নিজস্ব মতামত দিতে পারে, ডিসিশন সে নিতে পারে, যদিও বা আমি তাকে সেটা শেখাই নাই। বাট সে শিখবে পরিস্থিতির ভিত্তিতে বিভিন্ন উপায়ে, বিভিন্ন পন্থায়। তো দেখি এখানে আমরা একটু পড়ে দেখি কি ব্যাপারটা কি ঘটতেছে। This is the most basic form of learning where the system memorizes examples. For instance, a spam filter would simply flag emails identical to those previously marked as spam by user. দেখেন ও কি করে, নর্মালি বাই হার্ট লার্নিং, যেটা আমরা কিন্তু এখন ইনস্ট্যান্ট লার্নিং শিখতেছি না, আমরা বলতেছি ইনস্ট্যান্স লার্নিং নিয়ে যাওয়ার আগে ও কি করে, অনেকগুলো মেমোরাইজেশনের কাজ করে। স্পেসিফিক ওয়ার্ড হইতে পারে, অনেক কিছু স্পেসিফিক হইতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকমের স্প্যাম ইমেল হতে পারে। তো ও কি করে, ওইটা শেখার পরে ওইটার সাথে সে কম্পেয়ার করে দেখে যে মেলে কিনা, মিললে তখন সে আইডেন্টিফাই করে যে এটা স্প্যাম নাকি হ্যাম। আচ্ছা, এবার আসেন ইমপ্রুভিং দ্য স্প্যাম ফিল্টার। এখন আমরা এই যেভাবে শিখলাম নর্মালি ন্যাচারালি, সেটাকে যদি আমি ইমপ্রুভ করতে চাই, সেটাকে যদি আমি ইনস্ট্যান্স বেসড লার্নিংয়ের মধ্যে আনি, তখন কিন্তু তার কিন্তু একটা ইমপ্রুভমেন্ট হলো, তার নিজস্বতা তৈরি হলো, সে তার লিমিটেশন থেকে একটু উপরে উঠলো। সেটা আমরা একটু দেখি। Instead of just flagging identical emails, the spam filter can also flag emails very similar to known spam ones. To do this, the system needs a way to measure similarity between emails like counting common words. আচ্ছা, দেখেন এখানে আমরা যদি ইমপ্রুভ করতে চাই ফিল্টারটাকে, তাহলে কি করলাম আমরা, সেম আগে কি করতে, সেম একটা ইনস্ট্যান্সকে আমরা কম্পেয়ার করে দেখতাম। তো সেম একটা ইনস্ট্যান্সকে আমরা কম্পেয়ার করে দেখতাম, আর এখন যেটা করতেছে সিমিলারিটিস, যে অন্য একটা ওয়ার্ড বা সেম ওয়ার্ড বা সেম মিনিং সে দেখাচ্ছে, তো সেটাকেও সে আইডেন্টিফাই করতে পারলো। এটা হচ্ছে ইমপ্রুভ করলাম। এখন ধরেন এইটাকে যদি আমি ইনস্ট্যান্স বেসড লার্নিংয়ে নিয়ে আসি, তখন ব্যাপারটা কি হবে? This approach is called instance based learning, where the system memorizes examples and then makes prediction based on similarity to this example. তো ওই যে উপরে আমরা যেটা দেখলাম, যে আমরা নর্মালি যেভাবে শিখি বাই হার্ট বা নর্মালভাবে যে আমরা রুলস তৈরি করি, তারপর হচ্ছে সিমিলারিটিস তৈরি করি, এই দুইটাকে মিলায় যদি আমি একটা কম্বিনেশন তৈরি করি, তখন কি হচ্ছে? তখন যেটা হচ্ছে যে দিস অ্যাপ্রোচ ইজ কল্ড ইনস্ট্যান্স বেসড লার্নিং,
where the system memorize example and then makes predictions based on similarity to the example. দেখেন ওই দুইটাকে মিলাই কিন্তু আমি কি করতেছি, আমি একটা মেমোরাইজেশনের মধ্যে আসতেছি, অনেকগুলো আমি ইনস্ট্যান্স বা অবজেক্ট মেমোরাইজ করলাম এবং তারপরে সিমিলারিটিসগুলো বোঝার চেষ্টা করলাম, মেমোরাইজ করলাম, তারপরে ওইটার ভিত্তিতে আমি মিল করে আমি একটা প্রেডিকশন করার capability অর্জন করলাম. For example, if most similar instance to a new shape are triangle, the system would classify it as a triangle too. দেখেন আমার নতুন একটা ইনস্ট্যান্স আসলো বা একটা ইমেল আসলো, আসার পরে এই ইমেলটা যেইটার সাথে সিমিলার সবচেয়ে বেশি, যেমন এই যে ট্রায়াঙ্গেল শেপটা, একে আমি ট্রায়াঙ্গেল কেন বলবো, দেখা গেল ট্রায়াঙ্গেলের ক্যারেক্টারের সাথে ওর সিমিলারিটিস বেশি, তো ওকে আমি ট্রায়াঙ্গেল হিসেবে বলবো. এই যে একটা স্কোয়ার শেপের যে একটা ইনস্ট্যান্স আসছে, ওর সিমিলারিটিস দেখা গেছে ট্রায়াঙ্গেলের সাথে মিলতেছে না, ট্রায়াঙ্গেলের কাছে থাকলেও হবে না, ওর সিমিলারিটিস দেখা গেছে স্কোয়ারের সাথে মিলতেছে, তখন আমি এটাকে স্কোয়ার বলবো. তো এটা হচ্ছে, এগুলো কিন্তু একটা ইনফরমেশনকে আমরা একটা ট্রায়াঙ্গেল বা স্কোয়ার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আর কি. আচ্ছা, এবার আসেন মডেল বেসড লার্নিং অ্যান্ড আ টিপিক্যাল মেশিন লার্নিং ওয়ার্কফ্লো. দেখেন মডেল বেসড লার্নিংয়ের ক্ষেত্রে আমি আর একবার ইনস্ট্যান্স বেসড লার্নিংয়ের ব্যাপারটা বলি. সেটা হচ্ছে ইনস্ট্যান্সের ক্ষেত্রে আমরা স্পেসিফিক দেখা গেছে একটা অবজেক্ট নিয়ে কাজ করছি, ধরেন এটা একটা ওয়ার্কফ্লো, একটা ওয়ার্ড, হ্যাঁ, বা একটা ইমেজ, ওয়ারএভার ইট, স্পেসিফিক ধরে ধরে একটা ওয়ার্ডকে আমরা ধরে ধরে দেখেছি. কিন্তু যখন আমরা মডেল বেসড লার্নিংয়ের কথা বলবো, তখন কিন্তু একটা প্যাটার্ন, একটা সিনারিও, ঠিক আছে, একটা সিনারিওকে আমাকে চিন্তা করতে হবে, অনেকগুলো ফিচার, অনেকগুলো বিষয় এখানে ইনক্লুডেড থাকবে এবং ওই সিনারিওর উপর ভিত্তি করে সে একটা ডিসিশন নেবে, এবং এই সিনারিওটাকে আমি একটা মডেল বলতেছি, বা এই কি বলা যায়, এই প্যাটার্নটাকে আমি একটা বা ছাঁচ বলতে পারি. এই ছাঁচের ভিতরে পড়লে আমি একটা ডিসিশন নিতে পারতেছি. আচ্ছা, তারপর আমরা একটু আগাই, মডেল বেসড লার্নিংয়ে যাই. মডেল বেসড লার্নিং ইনভলভস বিল্ডিং আ মডেল ফ্রম আ সেট অফ এক্সাম্পল. তো আমরা অনেকগুলো ডেটা সেট বা অনেকগুলো ইনফরমেশন নিয়ে আমরা একটা মডেল তৈরি করি, একটা ধরেন ম্যাপ তৈরি করি বলতে পারি বোঝার স্বার্থে, হ্যাঁ, আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারি, অ্যান্ড দেন ইউজিং দ্যাট মডেল, সেই মডেলের মাধ্যমে আমরা প্রেডিকশন করি, মডেলের উপর ফেলে আমরা প্রেডিকশন করি. কিভাবে করি সামনে আমরা দেখব. লেটস কনসিডার অ্যান এক্সাম্পল. সাপোজ ইউ আর কিউরিয়াস অ্যাবাউট ওয়েদার মানি ইনফ্লুয়েন্সেস পিপলস হ্যাপিনেস. মানে ধরেন একটা সিনারিও এরকম, যে প্রশ্ন যে মানি কি মানুষের সুখী হওয়ার পেছনে প্রভাবক হিসেবে কাজ করে কিনা, মানে অর্থ, সচ্ছলতা, মানে অর্থের কারণে মানুষ সচ্ছল হয়, সচ্ছলতা কি মানুষকে এক প্রকার সুখী হতে সাহায্য বলবো না, ইনফ্লুয়েন্স, প্রভাবিত করে কিনা. এটা হচ্ছে আমাদের প্রেডিকশনের জায়গা. তো আমরা যেটা করব, আমরা অনেকগুলো ডেটা নিব, যে ডেটা রিপ্রেজেন্ট করবে আসলে তারা সুখী কি সুখী না, তার ভিত্তিতে আমি একটা মডেল তৈরি করব. সেই মডেলের সাথে আমি যেই জায়গাগুলো তথ্য জানা যায় না, সেই তথ্যগুলো স্পেসিফিক কিছু ইনস্ট্যান্স আমি দিয়ে মডেলের মধ্যে দিয়ে আমি জেনে নেব তারা সুখী কি সুখী না. আমরা একটা প্রেডিকশন করব বেসড অন ফ্যাকচুয়াল ইনফরমেশন. সো ইউ কালেক্ট ডেটা ফ্রম দ্য, আমরা এখন কালেক্ট করব OECD থেকে, বেটার লাইফ ইন্ডেক্স থেকে, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ব্যাংক অন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি পার ক্যাপিটাল. আফটার সর্টিং দ্য ডেটা বাই জিডিপি পার ক্যাপিটাল ইউ নোটিস আ ট্রেন্ড. আচ্ছা, তো এখন আমরা ডেটাগুলোকে বসাবো. কিভাবে বসাবো? আমি OECD থেকে ডেটা নিছি, কিসের, যে লাইফ মানে বেটার লাইফ ইন্ডেক্স, এবং ওই কান্ট্রির জিডিপিও নিছি. আচ্ছা, সেটাতে যাওয়ার আগে আমরা আর একটু দেখে নিই. the model this relationship, you choose a linear function where life satisfaction is predicted based on GDP per capital. আচ্ছা, এখন আমার যেহেতু লিনিয়ার ফাংশন নিয়ে আমরা কাজ করব, লিনিয়ার ফাংশন কি সামনে আমরা এটা বলবো. আপাতত ধরে নেন লিনিয়ার ফাংশনের রেজাল্টটা অনেকটা এই মাঝখান বরাবর স্ট্রেট একটা আমি স্লোপ নেই বা লাইন নেই, এটা একটা লিনিয়ার স্ট্রেট একটা ইনফরমেশন ক্যারি করে, স্ট্যান্ডার্ড ইনফরমেশন ক্যারি করে. ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আমি সামনে বলবো, আপাতত একটু বুঝলেও সমস্যা নেই, না বুঝলেও আমরা
আমাদের যাওয়া উচিত গো উইথ দ্য ফ্লো। আচ্ছা, তো এখানে আমরা একটা মডেলের কথা বলছি যে ধরেন এটা একটা মডেল তৈরি হয়েছে, তো মডেল কি করলো, এই জায়গাটুকুকে একটা ক্রাউড হিসেবে ধরে নিল যে সাধারণত ট্রেন্ড বা সাধারণত এটাই হয়ে থাকে, সুতরাং এইটার ভেতরে এইটার কাছাকাছি বা এটার ভেতরে যেই যে বিষয়গুলো আসবে আমরা সেই রেজাল্টগুলো দেব এই মডেলের ভিত্তিতে। যেমন ধরেন আমি একটা ইনস্ট্যান্স দিলাম, দেওয়ার পরে ও দেখা গেল এইখানে পড়তেছে, তখন আমি এইটার আলোকে একটা রেজাল্ট দিব, মডেলের সাথে কম্পেয়ার করব, ঠিক আছে। আবার এই পাশে গেলে তখন আমি অন্য একটা রেজাল্ট দেবো। এটা কিভাবে কাজ করতেছে চলেন আমরা একটু আগায় গিয়ে দেখি। মডেল সিলেকশন, এখন ঠিক আছে মডেল বেস লার্নিং, মডেলকে আমরা মডেলের ভেতরে আমি তথ্য দিলাম, দেওয়ার পরে আসি আমাকে তথ্য অ্যানালাইসিস করে একটা রেজাল্ট দেবে, ভালো কথা, কিন্তু কথা হচ্ছে মডেলটা আমি সিলেক্ট করবো কিভাবে, এটা একটা প্রশ্ন। আচ্ছা, we need to select a specific model. In this case we opt for a simple linear model where life satisfaction is calculated using the equation. আচ্ছা, লাইফ স্যাটিসফ্যাকশনটা কোন ইকুয়েশনের মাধ্যমে তৈরি হচ্ছে, আমার θ0 প্লাস θ1 ইন্টু জিডিপি পার ক্যাপিটাল। এখন এই θ0 আর θ1 এর ভ্যালু আমি সঠিক যে ভ্যালুটা এটা যদি আমি বের করতে পারি আর এটার সাথে যদি আমি গুণ করতে পারি জিডিপি পার ক্যাপিটাল, তাহলে আমি একটা কি পাচ্ছি, লাইফ স্যাটিসফ্যাকশন ইকুয়েশন পাচ্ছি। যেহেতু এটা লিনিয়ার তাই না, তো আমার রেজাল্টটাও লিনিয়ার হতে হবে। দ্য প্যারামিটার্স θ0 and θ1 আর ভ্যালুস দ্যাট নিড টু বি ডিটারমাইন্ড টু মেক দ্য মডেল ফিট দ্য ডেটা অ্যাকুরেটলি। দেখেন এখানে মডেলটাকে ফিট করতে হবে, মেক দ্য মডেল ফিট দ্য ডেটা অ্যাকুরেটলি। মানে ডেটা অ্যাকুরেটলি ফিট করতে গেলে মডেলের সাথে কি করতে হবে, এই ভ্যালুগুলো, এই দুইটার ভ্যালু আমার বের করতে হবে। এগুলোকে যদি ভ্যারিয়েবল হিসেবে ধরি তাহলে এগুলো ভ্যালুগুলো ডিটারমাইন করতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা ওইসিডি থেকে যেই ইনফরমেশনগুলো নিলাম, জিডিপি পার ক্যাপিটাল হচ্ছে আমার টার্কির কত, 28,384, 28,000। আর লাইফ স্যাটিসফ্যাকশন মানে এটা একটা রেটিং করা হয়েছে 1 থেকে 10-এর মধ্যে, তো 5.5। তো হাঙ্গেরির দেখা গেছে 31,000, 5.6 স্যাটিসফ্যাকশন, ফ্রান্সের 42, লাইফ স্যাটিসফ্যাকশন 6.5, ইউনাইটেড স্টেটে 60,000 টাকা কিন্তু সবচেয়ে বেশি ইউনাইটেড স্টেটে, বাট 6.9। সেই তুলনায় দেখা গেছে যে নিউজিল্যান্ডে কম 42,000, বাট লাইফ স্যাটিসফ্যাকশন 7.3। তো এখানে কিন্তু মানে অ্যাভারেজে যেটা বলা যায় যে দুই ধরনেরই আছে, যে কম টাকায় আবার দেখা গেছে যে লাইফ স্যাটিসফ্যাকশন পাওয়া যাচ্ছে, আবার বেশি টাকা সেই তুলনায় তেমন একটা বেশি না লাইফ স্যাটিসফ্যাকশন। তো এরকম একটা অ্যাভারেজ, তো এরকম একটা সিচুয়েশন যে দুই ধরনেরই ইনফরমেশনই আছে। আচ্ছা, এখন আমি এইটাকে এই ইনফরমেশনটাকে, এই টেবিলটাকে একটা এক্স ওয়াই এক্সিসে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো আমরা দেখি, আমরা নিচের অংশে আমরা 25,000 থেকে 60,000 পর্যন্ত একটা রেঞ্জ লিখলাম, মানে ডলারের ক্ষেত্রে জিডিপি পার ক্যাপিটাল ফর এক্স অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে লাইফ স্যাটিসফ্যাকশন আমরা 4 থেকে 9 পর্যন্ত গেলাম। যেহেতু আমার 4 একেবারেই নাই, 9-এও নাই, তো 4 থেকে 9 পর্যন্ত গেলাম। তো এখানে কিভাবে জিনিসগুলো কাজ করতেছে, এই যে রেড মার্ক করা মানে হচ্ছে আমরা দেখেছি যে টার্কির হচ্ছে 28,000 আর লাইফ স্যাটিসফ্যাকশন 5.5। তো আমার এখানে যদি 28 এখানে আসে আর এই বরাবর আমি যদি 5.5-এ যাই তাহলে আমার এখানে এসে পড়তেছে। টার্কিরও ঠিক দেখা গেছে যে এখানে 30 কত, এখানে টার্কির হচ্ছে 28, টার্কির হলো এইটা হচ্ছে টার্কির 28, আর হাঙ্গেরি আমাদের 31, 5.6। এই যে আমার এখানে 31 যদি এই বরাবর হয় আর এলো 5.6, ঠিক আছে, এভাবে জিনিসটা যাচ্ছে। তো ঠিক একইভাবে যদি আমি ইউএস এর কথা বলি, ইউএস হয়ে গেছে কত, ইউএস এর হচ্ছে 60,000 আর 6.9, তাহলে এই যেখানে 60,000 হয় এই বরাবর যদি যাই আর 6.9 আমার আসে এইখান থেকে এইখানে। তো এই পয়েন্টগুলো দিয়ে বোঝাচ্ছে যে কোন জায়গাটাতে তাদের মানে পয়েন্টগুলো ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে। তো এটা একটা আমরা গ্রাফিক্যাল একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখন কথা হলো আমি লেখাগুলো, ইনফরমেশনগুলো যে ফ্রান্স, টার্কি, এগুলো সরাই যদি দেই তাহলে আমি একটা প্যাটার্ন দেখতে পাবো।
দেখেন প্যাটার্নটা কিরকম, আমি সরাই দিচ্ছি কিন্তু সব দেখেন একটা স্ট্রেট লাইনের মতো কিন্তু আমি পাচ্ছি যে একটা মানে ইনক্রিমেন্টেশন দেখতে পাচ্ছি, গ্র্যাজুয়ালি একটা মানে বাড়তেছে, কোনো একটা কিছু বাড়ার সাথে সাথে ওদেরও লাইফ স্যাটিসফ্যাকশন বাড়তেছে। তার মানে কি এখানে কিন্তু ও একটা ইকুয়েশন ফলো করতেছে, তার মানে এখানে একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে কিছু দাগ দেখতে পাচ্ছেন লাল কালারের বা ব্লু বা গ্রিন, এগুলো আসলে কি? এগুলো আসলে আমরা একটা ভ্যালু বের করতে চাচ্ছি, যে ভ্যালুটা দিলে আমার ঠিক এই স্ট্রেট লাইনটা আমরা পাবো, এবং যেই স্ট্রেট লাইনটা একেবারে পুরো ক্রাউডের ভেতর দিয়ে যাবে, সর্বোচ্চ ক্রাউডের ভেতর দিয়ে যাবে, সবগুলো পয়েন্টকে টাচ করার চেষ্টা করবে, এবং অথবা সবগুলো পয়েন্টের সবচেয়ে কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে সবার জন্য। তো এটা পেতে গেলে আমরা এই যে বলেছিলাম যে θ0 এবং θ1 এর ভ্যালু আমরা দেব। তো আমরা যদি 4.2 দেই আর θ1 এর ভ্যালু যদি 0 দেই, তাহলে আমার হয় এরকম একটা স্ট্রেট লাইন, যেটা আমার আলটিমেট রেজাল্ট দিচ্ছে না। আবার আমি যদি θ0 10 দেই আর θ1 যদি -9 × 10⁻⁻5 দিই, তাহলে আমার এরকম হয়, তাহলেও কিন্তু আমার এই ক্রাউডের ভেতরে যাচ্ছে না। আর যদি আমি θ0 ভ্যালু যদি 3 আর θ1 এর 8 × 10⁻⁻5 দেই, এই ভ্যালুটা যদি দেই, তখন দেখা গেছে আমার এরকম একটা স্ট্রেট লাইন যাচ্ছে। এখানে যদি আমি ভ্যালুর কিছু ছোট বড় পরিবর্তন করি এবং আরো অ্যাকুরেট করতে পারি, সেটা তো আরো ভালো। তো সেটা আমরা জানবো যে সেটা আসলে কিসের কাজ করে। তো এখানে আমি এই ভ্যালুগুলোর মাধ্যমে এই স্ট্রেট লাইনটা পাচ্ছি, এগুলোর কাজ কি? সামনে আমাদের ক্যালকুলেশন, এটা আমাদেরকে হেল্প করবে। আচ্ছা, প্যারামিটার এস্টিমেশন। প্যারামিটার এস্টিমেশনটা কি? বিফোর ইউজিং দ্য মডেল ইউ মাস্ট ফাইন্ড দ্য অপটিমাল প্যারামিটার ভ্যালুস। তার মানে অপটিমাল যেই ভ্যালুটা ব্যবহার করলে, θ0 বা θ1 এর ভ্যালুটা ব্যবহার করলে আমার সর্বোচ্চ আমি এই ক্রাউডের ভেতর দিয়ে যেতে পারবো। এই যে এগুলোকে যদি আমি অনেক মানুষের উপস্থিতি বলি, এই মানুষের উপস্থিতির ভেতর দিয়ে আমি আমার এই মেট্রো রেলটা নিতে পারবো, এটা হচ্ছে আমার চাওয়া। তো কোন বরাবর নিলে কত ডিগ্রি কত ভ্যালু হলে আমি নিতে পারি, সেই জিনিসটা এখানে আমি লেখার চেষ্টা করতেছি। আচ্ছা, একটা হচ্ছে আমি আন্দাজে করতেছি, আর একটা হচ্ছে আমি পরীক্ষা করে আমি দেখব। টু ডু দিস ইউ ডিফাইন আ পারফরমেন্স মেজার, টিপিক্যালি আ কস্ট ফাংশন। তো এইটা করার ক্ষেত্রে আমরা কস্ট ফাংশনের সহায়তা নিই। আরও কিছু অপশন আছে, সেগুলো আমরা করতে পারি। মূলত কস্ট ফাংশনকেই আমরা বেশি প্রায়োরিটি দিই। কস্ট ফাংশন কি সেগুলো আমরা সামনে দেখব। Cost function that measures the difference between the model's predictions and the actual data. Cost functionটা কি করে? যেটা প্রেডিকশন করে আর যেটা রিয়েল ঘটতেছে সেটার সাথে এটা যে দূরত্বটা, সেটা কি করে? এই ডিফারেন্সটা আমাদেরকে জানায়। আচ্ছা, এবং কস্ট ফাংশন যত আমাদের মানে কস্ট যে ভ্যালুটা, ফাংশনের ভ্যালুটা যত আমরা কমাইতে পারবো, তত ডিফারেন্সটা কমবে। ইউ এমপ্লয় a linear regression algorithm which adjusts the parameter to minimize the difference. তো আমরা যখন linear regression algorithm ব্যবহার করব, তখন ও কি করে? অ্যাডজাস্ট করে দা কি প্যারামিটার, ওই যে প্যারামিটারটা যেটা আমরা চাচ্ছিলাম, টু মিনিমাইজ দিস ডিফারেন্স, এটা ডিফারেন্সটা কমায় আনলে কি হয়? সঠিক পথের মাঝখান দিয়ে যেতে পারে। তো এই অ্যালগোরিদমটা আমাদেরকে এই কাজে হেল্প করে, লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদমটা। ফর আওয়ার এক্সাম্পল দ্য অ্যালগোরিদম ফাইন্ডস, তো আমরা এই যে অ্যালগোরিদম ব্যবহার করেছি, লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদম, ও কি করছে? বের করছে যে θ0 এর ভ্যালু 3.75 এবং θ1 এর ভ্যালু যদি 6.78 × 10⁻⁵ হয়, তাহলে মানে অ্যাকচুয়ালি যেই রাস্তা দিয়ে যাওয়া দরকার সেই রাস্তা দিয়েই যাচ্ছে। তো অ্যালগোরিদম আমাকে এই কাজে হেল্প করতেছে। তো এইভাবে আমি আমার প্যারামিটার এস্টিমেশনটা বের করতে পারি, মানে কোনটা হতে পারে, কোন ভ্যালুটা হলে ভালো হয়। আচ্ছা, মডেল ভ্যালিডেশন। আমি একটা মডেল বানালাম, এখন মডেলটা সঠিকভাবে কাজ করতেছে কিনা এটা তো দেখা লাগে, তাই না? চলেন আমরা ভ্যালিডেট করি উইথ দ্য অপটিমাল প্যারামিটার্স। যেহেতু আমরা অপটিমাল প্যারামিটারটা পেয়ে গেছি, কেন অপটিমাল? এইটাই হচ্ছে বেস্ট রেজাল্ট, এই জন্য অপটিমাল। ইউর মডেল fits the training data closely. Now you can utilize it to make prediction. For instance, if you want to predict the life satisfaction of
সাইপ্রিয়াস বা সাইপ্রাস, ধরেন আমি সাইপ্রাসের লাইফ স্যাটিসফ্যাকশন বের করতে চাচ্ছি। তো ওটার জিডিপি যদি আমি দিই, সাইপ্রাসের জিডিপি পার ক্যাপিটাল যদি আমি মডেলের ভেতরে দিই, ও আমাকে ফাইন্ড করে দিবে যে লাইফ স্যাটিসফ্যাকশন রেট কিভাবে করবে। ধরেন আমি ওকে, এটা আমার একটা মডেল, তো মডেলকে আমি সাইপ্রাসের ধরেন বললাম যে 40,000 হচ্ছে জিডিপি পার ক্যাপিটাল। তো ও 40 যদি হয়, ও এই বরাবর গিয়ে ও মিলাই দেখবে যে এই 40-এর কাছাকাছি কারা, 40-এর কাছাকাছি কারা। তো দেখা গেছে এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন আছে। তো এমন একটা ভ্যালু দিবে যেটা তার ফিচারগুলোকে ক্যালকুলেশন করে একটা ভ্যালু সে দিবে। দেখা যাবে যে আসলেই প্র্যাকটিক্যালি পরে দেখা যাবে যে না, এরকমই আসলে লাইফ স্যাটিসফ্যাকশন রেট। আচ্ছা চলেন আমরা একটু আগাই। তো পাইথন কোডে আমরা যাই। এখানে কিছু ইনফরমেশন আছে, আপনারা পড়ে নিতে পারেন। এখানে আমি আর পড়লাম না, কারণ এগুলো আমি অলরেডি বলছি। আসলে মেশিন লার্নিং মডেল কিভাবে কাজ করে এটা আমাদের বুঝতে হবে। এটা মানুষের মতো চিন্তা করে না, এটা অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করে বেসড অন ফ্যাকচুয়াল ইনফরমেশন এই জিনিসটা আমাদেরকে একটা আউটপুট দেয়। আমরা যেরকম একটা আন্দাজ করতে পারি সেইভাবে কিন্তু আমরা মেশিনের ক্ষেত্রে চিন্তা করব না। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমাদের মডেলকে রান করা। Now that your model is trained, it's time to put work and make prediction. For instance, let's say যেহেতু আমরা একটা অবজেক্ট দিব, say you are curious about the happiness level of people in Cyprus, but the OECD data doesn't have that information. তো এখন OECD তে তো ওদের ইনফরমেশনটা নাই, অন্যান্য দেশে থাকলেও সাইপ্রাসের ক্ষেত্রে নাই। সো আমরা এখন প্রেডিক্ট করব যে কত হতে পারে। So আমরা তো একটা অলরেডি মডেল বানাইছি। ফরচুনেটলি ইউ ক্যান ইউজ ইউর ট্রেন মডেল টু মেক আ গুড প্রেডিকশন। তো চলেন আমরা দেই, জিডিপি পার ক্যাপিটাল হিসেবে আমরা ইনপুট দিলাম $37,655। তো ও আমাকে আউটপুট হিসেবে দিল 6.30, মানে লাইফ স্যাটিসফ্যাকশন। তো 3.75 6.78 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা হচ্ছে আমাদের যে অপটিমাল ভ্যালু ফর θ0 অ্যান্ড θ1। তো এটার ভিত্তিতে আমাদের কত আসতেছে, যদি 37,655 হয়, তাহলে ধরেন 37,000 আমার ঠিক এই জায়গাটা হতে পারে। তো 37,655 যদি হয়, তাহলে আমি এই বরাবর যদি উপরের দিকে যাই, দেখেন আমার 37,000-এর, তাহলে এখানে কত আসতেছে আমার 6.30। দেখেন এখানে একটা কিন্তু এক্সাম্পল আমার আছে, এখানে যদি আসে 6.30 যদি হয়, দেখেন এই বরাবর আমার যদি যাই এই, এবং এখানে ইন্টারসেক্ট করতেছে, এবং এটা নেইবার খুব কাছাকাছি যে একটা এক্সাম্পল আছে ওটার সাথে ওর মিলতেছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু ও আসলে একটা আউটপুট কিন্তু আমাদেরকে দিচ্ছে, মানে একটা মডেলের সাথে, মডেলের এক্সপেরিয়েন্সের সাথে কম্পেয়ার করে ও দিচ্ছে। আচ্ছা, পাইথন কোড এক্সাম্পল। এখানে আমরা এক্স এক্সিস নিছি, ওয়াই এক্সিস নিছি, লেভেল নিছি, কিছু স্ক্যাটার প্লট নিছি। এগুলো কি জিনিস খায় না মাথায় দেয়, সামনে আমি বুঝাই বলবো। ভিজুয়ালাইজেশন, অনেক রকম ইনফরমেশন আনঅর্গানাইজ থাকে, সেটাকে একটা অর্গানাইজ ফর্মে আমরা আনবো টু প্রেডিক্ট সামথিং, টু সি দেয়ার আউটপুট অ্যাজ ওয়েল। তো পাইথন কোডে চলে যায়, তবে কোডটাকে আমি থিওরিটিক্যালি দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি নেক্সট ক্লাসে দেখাবো। তো প্রথমে আমরা আমাদের matplotlib.pyplot.splt দিয়ে এখানে সেভ করলাম, নামপাই নিলাম, শর্ট নেম এনপি দিলাম, পান্ডাস নিলাম অ্যাজ পিডি শর্ট নেম। সার্কিলার থেকে লিনিয়ার মডেল থেকে ইম্পোর্ট করলাম লিনিয়ার রিগ্রেশন। কেন লিনিয়ার রিগ্রেশন আমরা করলাম? কারণ লিনিয়ার রিগ্রেশন আমাদেরকে ওই যে থিটা2টার ভ্যালু অ্যালগোরিদমটা অ্যাকুরেসিটা আনতে সাহায্য করবে, মানে অপটিমাইজ করতে সাহায্য করবে। তো ডেটা আমি আমার গিটহাব থেকে নিলাম, নেওয়ার পরে CSV ফাইলকে রিড করলাম, করার পরে এক্সের ভেতরে আমি জিডিপি পার ক্যাপিটাল কলামটাকে রাখলাম ভ্যালু সহ, ওয়াইয়ের জন্য লাইফ স্যাটিসফ্যাকশন ভ্যালু সহ রাখলাম। এগুলোর ভিতরে এই দুইটার ভ্যালু আছে। ভিজুয়ালাইজ দ্য ডেটা, এখন ওই ডেটাকে তো ভিজুয়ালাইজ করতে হবে। তো লাইফ স্যাট ডট প্লট কি ধরনের হবে? স্ক্যাটার প্লট হবে, গ্রিড ট্রু। এই কাইন্ড, গ্রিড এগুলো কি জিনিস এখন না বুঝলেও চলবে, জাস্ট দেখে যান, সামনে যখন এটা এক্সপ্লেন করবো তখন বুঝতে পারবেন। এক্স এর জন্য নিচ্ছি জিডিপি পার ক্যাপিটাল, ওয়াই এর জন্য লাইফ স্যাটিসফ্যাকশন, কালার দিচ্ছি ব্লু,
মানে আমার কথা হচ্ছে আমি এইরকম একটা পাইথনকে ব্যবহার করে একটা ভিজুয়ালাইজেশন দেখতে চাচ্ছি। তারপরে হচ্ছে আমি পিএলটি যখন শো দিব, আর এখানে আরেকটা বিষয়, পিএলটি ডট এক্সিস আমরা বলে দিচ্ছি 23,500 থেকে শুরু করে 62,500 কমা, আর এটা হচ্ছে এক্স এর ক্ষেত্রে নিচের। হ্যাঁ, আমাদের যেরকম এখানে ভ্যালু ছিল এই যে 25,000 থেকে 60,000, আমি এখানে দিলাম ধরেন 23,000 থেকে 62,000। আর ওইটার ক্ষেত্রে ওয়াই এক্সিসের ক্ষেত্রে কত ছিল, 4 থেকে 9, তাহলে এখানে আমি 4 to 9 দিয়ে দিচ্ছি। 4,9 মানে 4 থেকে 9 পর্যন্ত। পিএলটি ডট শো দিলে আমি দেখতে পাবো। আচ্ছা, তারপর সিলেক্ট আ লিনিয়ার মডেল। একটা মডেল আমি মডেল নামে একটা ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে লিনিয়ার রিগ্রেশনকে রাখলাম। ট্রেন দ্য মডেল, এখন এই মডেলকে ট্রেন করাবো এক্স আর ওয়াই এর ভ্যালু দিয়ে। এক্স ওয়াই এর ভ্যালু কোথায়, এলে এক্স এর ভ্যালু এই যে এগুলো ক্যাপিটাল, আপনার হচ্ছে জিডিপি পার ক্যাপিটাল, লাইফ স্যাটিসফ্যাকশন, ওয়াই এর ভ্যালু। এই দুইটাকে আমি ফিট করালাম। করার পরে এখন মডেল কিন্তু ট্রেন আপ হয়ে গেল। হ্যাঁ, ও এই যে এরকম একটা ট্রেনিং ওর হয়ে গেল, কিন্তু এরকম একটা লাইন ওর এক্সপিরিয়েন্স হয়ে গেল। এটাকে যদি একটা মডেল ধরেন, এখন এটার ভিতরে আমি যদি এদিক দিয়ে একটা কোনো ইনস্ট্যান্স বা অবজেক্ট পুশ করি, ওইটার সাথে মিলায় আমাকে একটা রেজাল্ট দেবে। এই হলো সহজ বিষয়। এক ভয়াবহ জিনিস আমাদেরকে অনেক সময় বলে মেশিন লার্নিং এই সেই, মানে ওইরকম কিছু না, কনসেপ্টে বুঝলেই খুবই সহজ। এখন ধরেন আমি নিউ এক্স আন্ডারস্কোর নিউ দিলাম, এর ভিতরে আমি 37,655.2 ডলার দিলাম সাইপ্রাসের। ওই যে আমরা বললাম না সাইপ্রাসের আমরা প্রেডিকশন করব যে ওর লাইফ স্যাটিসফ্যাকশন ভ্যালু কত আসে। আমি এটা দেওয়ার পরে ও কি করবে, এখন আমি মডেলকে আনলাম, মডেল ডট, এই মডেলের ভেতরে তো মডেলটা আছে তাই না, মডেল ডট প্রেডিক্ট। এখন প্রেডিকশন করব, প্রেডিক্ট করব এই যে আমি এই ভ্যালুটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলে কি হচ্ছে, আউটপুট হিসেবে 6.3। ওই যে আমরা 6.3 পাইছিলাম না একটু আগে, দেখলাম না এখানে, কোথায় দেখলাম, এই যে এটা কিন্তু আমরা দেখছি যে আসছে, ও দিছে। কিভাবে দিল, এই যে ধরেন যখন 37,655 দিলাম, ধরেন এখানে 37,655 ও উপরে যাচ্ছে, ও মিলাচ্ছে যে কোন জায়গাটাতে এটার সাথে ও মেলে। শুরুতে দেখেন এই জায়গাটাতে এসে একটা এক্সাম্পল পাওয়া যাচ্ছে যে যাদের 37,000 সামথিং জিডিপি পার ক্যাপিটাল, তাদের কিন্তু এরকম একটা 6.3 এখানে তার একটা এক্সাম্পল রেফারেন্স একটা পাওয়া যাচ্ছে। তো এটার সাথে ও মিল করেই 6.30 দিচ্ছে। ঠিক এই কাজটা পাইথনের ক্ষেত্রে যখন আমরা করতেছি তখন এভাবেই হচ্ছে, ব্যাক এন্ডে সেভাবে কাজ করতেছে। দেওয়ার পর আউটপুট 6.30 আমাকে সে দিল। আর এখানে একটা নোট আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে আরও অন্য আমরা অ্যালগোরিদম ব্যবহার করে আমরা কাজ করতে পারি। এখানে কে নিয়ারেস্ট নেইবার্স রিগ্রেশন আছে, এই জিনিসগুলো কিভাবে কাজ করে সেটাও আমরা পরবর্তীতে বলবো। এখন এইগুলো বেশি বললে হজবরলা লাগতে পারে। জাস্ট এতটুকুই বলে দিচ্ছি যে ধরুন যে জায়গাটাতে আমরা লিনিয়ার রিগ্রেশন নিচ্ছি সেই জায়গাটাতে আমরা জাস্ট কে নেইবার্স রিগ্রেশন দিয়ে দিলেই হবে। মডেলের ক্ষেত্রে জাস্ট এই মডেলের এই নামটা দিয়ে দিলে হবে। আর এখানে একটা এক্সট্রা কাজ করতে হবে, কয়টা নেইবার নেবেন, 3টা। তো এই 3টা এখানে নেইবারের এটা কাজ করে কি, সবচেয়ে কাছের যে নেইবার সেই নেইবারের সাথেই মিল করে ও রেজাল্টটা দিবে। এটা হচ্ছে এটার এই অ্যালগোরিদমের কাজ। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো এটা দিয়েও আমরা দেখতে পারি যে কেমন অ্যাকুরেট ভ্যালু আসতেছে। আচ্ছা, দিস চেঞ্জ উইল অ্যালাউ, এটা গেল। এই আজকের মতো এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে আমি এই কোডটা করে দেখাবো, এবং তারপরে আমরা মোটামুটি আমাদের যে ল্যান্ডস্কেপটা মানে থিওরিটিক্যাল পার্টটা মোটামুটি শেষের দিকে থাকবে। তারপরে আমরা ছোটোখাটো থিওরিটিক্যাল কাজ করব আর প্র্যাকটিক্যাল কোডগুলো করব। তো আমার সাথে দেখুন, ইনশাআল্লাহ খুব ভালো কিছু হবে, কারণ আপনার এখানে ইন্টারভিউ সেকশনটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, কোর কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং আপনার এই বিষয়গুলো আমি যেগুলো বুঝাচ্ছি এগুলো যদি ঠিকমতো বুঝে যান, ইনশাআল্লাহ মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল জার্নিতে আপনাকে কেউ আটকাতে পারবে না। তো আমার সাথে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।